নীরজাকে কহিল, দে তো ভাই কাশিখানা, ঝোলটা ঢেলে রাখি। তা কেমন হয়েছে দেখ, আর একটু রাখলে ঝোলটা মরে একেবারে কাই হয়ে যাবে, তাই না? যন্ত্রচালিতের মতো নীরজা কাশিখানা আগাইয়া দিল। শিবপ্রিয়া কাশিতে ঝোল ঢালিয়া রাখিয়া খুন্তি দিয়া কড়া পরিষ্কার করিয়া বলিল, এই কড়াইতেই অম্বলটা চড়িয়ে দিই তাহলে, কেমন? তুই ভাই মশলাটা ঠিক করে দে, আমি ততক্ষণে চালটা কেটে ছেঁচে নিই। ফিরিবার তখনও কয়েকদিন বাকি ছিল। শিবপ্রিয়ার শাশুড়ি লিখিয়া পাঠাইলেন, হঠাৎ তাহার গৃহে তাহার এক দৌহিত্রের অন্নপ্রাশন উপস্থিত। বীরেন যাইয়া কাল শিবপ্রিয়াকে লইয়া আসিবে। শিবপ্রিয়ার মনটা অস্থির হইয়া উঠিল। সে নীরজার পানে চাহিল। নীরজার চোখে মুখে করুণ বেদনার একটা ছাপ পড়িয়াছিল। ঠাকুরজি চলিয়া যাইবে, স্নেহের দেওয়াল তুলিয়া এই যে কঠিন বাক্য ও মিথ্যা তিরস্কারের হাত হইতে এতদিন তাহাকে সে আগলাইয়া রাখিয়াছিল, সে দেওয়াল ভাঙিয়া ঠাকুরজি চলিয়া গেলে বাহিরের রুদ্র গর্জন নিমিষে যে তাকে দ্বিগুণ এবং প্রচণ্ডভাবে আক্রমণ করিবে, এখন সেগুলোর আক্রোশ সে ভীষণতর হইবে, এ বিষয়ে কিছু মাত্র সংশয় নেই। কেন আসিল সে? কেন সে এমন ভাবে ঘাঁটাইয়া শাশুড়ির চিত্তের আগুনটাকে এতখানি গাঢ় তীব্র করিয়া দিল? এখন এখন কি উপায়? শিবপ্রিয়াও ঠিক এই কথাটাই ভাবিতেছিল। সে ভাবিল, রুদ্র ভাব ধরিয়া সে ভালো করে নাই। শান্তভাবে কথাগুলো পারিয়া গৃহে শান্তি আনিবার চেষ্টা করিলে বোধহয় ফল ভালো হইত। তাহার অনুপস্থিতিতে নীরজার অসহায় ভাব কল্পনা করিয়া সে ব্যথিত হইয়া পড়িল। সে ভাবিল, দাদাকে একবার পাইলে হয়, নরম কথায় তাহাকে একবার সে বুঝাইয়া দেখিবে। কিন্তু শ্রীপতি আজ কয়দিন হলো বাড়ির চৌকাঠ মারাইবার অবকাশও পায় নাই। কাল সকালে বীরেন আসিয়া শিবপ্রিয়াকে লইয়া যাইবে, মেয়ে চলিয়া যাইবে, তাই মা পূর্বরাত্রেই তাহার ভোজনের জন্য একটু বিশেষ আয়োজন করিয়াছিলেন। অনেক রাত্রে সংসারের ল্যাঠা চুকাইয়া নীরজা যখন শুইতে আসিল, তখন তাহার মাথাটা খুবই ধরিয়া উঠিয়াছে। শিবপ্রিয়া আসিয়া কহিল, আজ তোর সঙ্গে আমি শোবো ভাই। শিবপ্রিয়া বিছানা পাড়িয়া নীরজাকে বুকের মধ্যে জড়াইয়া ধরিল। সে চমকিয়া উঠিল, এ কি, গা যে তাহার পড়িয়া যাইতেছে। শিবপ্রিয়া ধর্মরিয়া উঠিয়া কহিল, তোর যে জ্বর হয়েছে বউ। পরে তাহার কপালে হাত দিয়া কহিল, না, বেশ জ্বর, গা যে একেবারে পুড়ে যাচ্ছে। আর এই জ্বরের আগুনে সারাক্ষণ তুই বসে এত সব রান্না করলি, তাই বুঝি আজ আমাকে ওধারে ঘেঁষতে দিলি না? বললি, না ভাই, কাল তুমি চলে যাবে, মার কাছে থাকো গে আজ। আমিও যেমন নেকি কিছুই বুঝলাম না। শিবপ্রিয়া উঠিয়া মার ঘরে গিয়া ডাকিল, মা। মা তখন মনে মনে জ্বলিতেছেন। আহারের এতখানি আয়োজন করা গেল, তা শ্রীপতি তাহার কিছুই মুখে দিল না। সাধে কি শিবপ্রিয়া এত কথা শুনাইয়া দেয়? কেন বাপু, তুই ঘরের ছেলে, তোর এমন রাগ করিয়া বাহিরে পড়িয়া থাকা কেন? যুক্তি তর্কের পর রাগটা গিয়া পড়িল বউয়ের উপর। সেই সর্বনাশী যত নষ্টের মূল। এমন বউকে বিদায় করিলেই না হাড়ে বাতাস লাগে। মেয়ের ডাক শুনিয়া মা কহিলেন, আয়, শুবি আয়। শিবপ্রিয়া কহিল, শোবার কথা হচ্ছে না, বউয়ের খুব জ্বর এসেছে, এখনই কাউকে একজন ডাক্তার ডাকতে পাঠাও। আবার সেই বউয়ের হয়ে ওকালতি? মা জ্বলিয়া উঠিয়া কহিলেন, হ্যাঁ, দেউড়িতে আমার 5-5টা বরকন্দাজ বসিয়ে রেখেছি তো, এই যে এত্তালা পাঠায়। শিবপ্রিয়া মুহূর্তে কঠিন হইয়া উঠিল। সে একটু পূর্বেই প্রতিজ্ঞা করিয়াছিল আর কঠিন হইবে না, কিন্তু উপায় নাই। সে কহিল, আর তোমার ছেলের কিংবা মেয়ের যদি অসুখ করতো আজ? সে কথার জবাব না দিয়ে মা পাশ ফিরিয়া শুইলেন। কহিলেন, তোর যা খুশি করগে যা।
সারাদিন পরে একটু ঘুমিয়ে যে একটু আরাম পাবো তার জো নেই। শিবপ্রিয়া নিরাশ নিরুপায় চিত্তে নীরজার ঘরে ফিরিয়া আসিল। বাক্স হইতে অডিকোলনের শিশি বাহির করিয়া তাহা রুমালের ভিজাইয়া নীরজার কপালে পটি আঁটিয়া দিল। সারা রাত্রি জাগিয়া বসিয়া সে নীরজার শুশ্রূষা করিল। নীরজা কতবার কহিল, ও কি ভাই ঠাকুরজি, এত কেন? আমি তো বেশ আছি, তুমি ঘুমাও। ভোরের দিকে নীরজা জ্বরের ঘোরে কেমন আচ্ছন্ন হইয়া রহিল। শিবপ্রিয়া অস্থির হইয়া পড়িল। এ বাড়ির কাহারও কাছে কোনো সাহায্য পাইবে না সে। বীরেন আসিলে যা হয় একটা ব্যবস্থা করিতে পারিবে ভাবিয়া বীরেনের আশাপথ চাহিয়াই সে নীরজার গায়ে মাথায় হাত বুলাইতে লাগিল। সকালে মা আসিয়া ঘরের দ্বারে উঁকি পাড়িলেন। মা হাঁকিলেন, এখনো নবাবপট্টির ঘুম ভাঙল না? আজ বীরেন আসছে, খাবার দাবারের একটু উদ্যোগ করতে হবে, তা হুঁশ নেই। শিবপ্রিয়া কহিল, তোমার ভয় নেই মা, এ বাড়িতে সে জলগ্রহণও করবে না, তার ব্যবস্থাও আমি করবক্ষণ। তোমার কোনো ভাবনা নেই, তুমি ঘুমোও গে যাও। মেয়ের মুখের কাছে মা দাঁড়াইতে পারিতেন না। অগত্যা তিনি চুপ করিয়া চলিয়া গেলেন। যথা সময়ে বীরেন আসিয়া বাহিরে হাঁকিল, দাদা। শিবপ্রিয়া ঝিকে কহিল, তোর জামাইবাবু এসেছে রে, এইখানে ডেকে নিয়ে আয় তো। বীরেন আসিলে শিবপ্রিয়া কহিল, তোমার গাড়ি আছে, এখনই একজন ডাক্তার ডেকে আনো তো। বউয়ের কাল রাত্রির থেকে খুব জ্বর। বীরেন আসিয়া এ ভাব দেখিয়া কেমন ভরকাইয়া গেল। সে তাড়াতাড়ি ডাক্তার ডাকিতে ছুটিল। ডাক্তার আসিয়া রোগী দেখিয়া গম্ভীর মুখে বলিল, বড় সুবিধে মনে হচ্ছে না, টাইফয়েড হতে পারে বলেই আশঙ্কা। আজ ৩-৪ দিন থেকে বোধহয় জ্বরটা হয়েছে। ডাক্তার সপ্রশ্ন দৃষ্টিতে বীরেনের দিকে চাহিল। শিবপ্রিয়ার বুকটা ছ্যাঁত করিয়া উঠিল। ঘোমটার অন্তরাল হইতে মৃদু স্বরে সে কহিল, কাল রাত্রে আমরা জ্বর জানতে পেরেছি। প্রেসক্রিপশন লিখিয়া ভিজিটের টাকা পকেটে পড়িয়া ডাক্তার বিদায় গ্রহণ করিলে শিবপ্রিয়া কহিল, আমায় নিতে এসেছ বুঝি? বীরেন কহিল, হ্যাঁ, সরোর ছেলের ভাত হবে কাল, মা কিছু লেখেননি? শিবপ্রিয়া কহিল, লিখেছেন, কিন্তু কি করে যাই বলো তো? আমি গেলে বউটা তো বিনা চিকিৎসায় মারা যাবে। যাওর যত্ন আত্মি, এসব জানলে এ বাড়িতে এবার আমি মোটেই পা দিতুম না। বীরেন কহিল, তোমার দাদা কোথায়? শিবপ্রিয়া কিছু বলিতে পারিল না। বলিতে লজ্জা হইল যে দাদার গুণের সীমা নাই। স্বামী সৌভাগ্য পূর্ণ মাত্রায় যে লাভ করিয়াছে সেই জানে, এ কথা মুখে উচ্চারণ করিতে কতখানি বাধে। অনুমান বীরেন ব্যাপারটা কতক বুঝিল। সে কহিল, বাড়িতে সে কখন ফিরবে? শিবপ্রিয়া কহিল, সেই জানে, আজ কদিন তো তার টিকেই দেখতে পাচ্ছি না। তা যাক, তুমি তো সব দেখলে, গিয়ে মাকে বলো এমন অবস্থায় কেমন করে যাই। ঠাকুরজিকেও দুঃখ করতে বারণ করো, দেখে তো যাচ্ছ, বলো নিহাত নিরুপায়। বীরেন কহিল, তা তো দেখছি, এই অবস্থায় বা কেমন করে তোমায় নিয়ে যাই? মোদ্দা কথা, ডাক্তার হাঙ্গামা এই সব তুমি পারবে? রোগটাও তো সহজ নয়, বিশেষ তোমার শরীরে যদি সহ্য না হয়। শিবপ্রিয়া হাসিল, হাসিয়া কহিল, সে ভাবনা তোমার নাই, তোমায় আবার ফিরলগ্ন দেখতে হবে না। বীরেন কহিল, তা বুঝি, কিন্তু সে কথা হচ্ছে না। তুমি মেয়ে মানুষ, সামলাতে পারবে কেন এসব? তার চেয়ে আমি বরং গিয়ে সনাতনকে পাঠিয়ে দিই। শিবপ্রিয়া আশ্বস্ত হইয়া কহিল, তাহলে তো ভালোই হয়, তবে এ রোগের বাড়িতে তার খাওয়া দাওয়া দেখিবার সুবিধে হবে না কিন্তু। বীরেন কহিল, সে তার ব্যবস্থা করে নেবে ক্ষণ, সে তো এখানে কুটুম্বিতা করতে আসছে না, আমি তার ব্যবস্থা করে দেব। শিবপ্রিয়া কহিল, তাহলে তুমি যাও, গিয়ে যা দেখলে মাকে বলো। বীরেন কহিল, মার সঙ্গে একবার দেখা করে যাই। শিবপ্রিয়া কহিল, দেখা করতে চাও, দেখা করো গে, আমায় বেশি বকিও না। বীরেন গিয়া শাশুড়ির সঙ্গে দেখা করিয়া
তাহাকে প্রণাম করিল। শাশুড়ি আনন্দে সারা হইয়া উঠিলেন। বড় মানুষ জামাই মা বলিয়া ডাকিয়াছে, ইহাই যথেষ্ট, তাহার উপর আবার প্রণাম। শাশুড়ি কহিলেন, রান্না এখনই চাপিয়ে দিচ্ছি, দুটি খেয়ে যাও বাবা। বীরেন কহিল, না মা, তার জন্য ভাববেন না, বৌদি সেরে উঠুক, এসে ওর হাতেই একদিন তখন খেয়ে যাব। এখন আমার ঢের কাজ, দাঁড়াবার সময় নেই। বীরেন চলিয়া গেল। শাশুড়ি বুঝিলেন এ শিবপ্রিয়ারই কাজ, সেই জামাতাকে নিষেধ করিয়া দিয়াছে এখানে যাতে আহার না করে। কিন্তু এ নিষেধ কেন? ইহার মূলেও ওই বউ। তিনি অস্থির হইয়া উঠিলেন। এমন সর্বনাশীকেও তিনি এই ঘরে আনিয়াছিলেন, সেই মুহূর্ত থেকে তার শান্তি নাই। ইহার জন্যই ছেলে তাহার ঘর ছাড়িয়া চলিয়া গেছে। মেয়ের মুখও সদাই অপ্রসন্ন। শুধু অপ্রসন্ন, মার উপর মেয়ের মন একেবারে তাতিয়া রহিয়াছে। তিনি ফুঁসিয়া উঠিয়া মনে মনে ভাবিলেন, বউয়ের যদি এখন ঘটনাক্রমে একটা ভালো মন্দ কিছু ঘটিয়া যায় তবেই মঙ্গল। নিজের ছেলে ও মেয়েকে আবার তিনি ফিরিয়া পাইবেন। আহা, তেমন দিন কি আর হইবে? বিশ্বের ভগবান বুঝি এ প্রার্থনা শুনিয়া সেদিন শিহরিয়া উঠিলেন। 4 দিন জ্বরে ভোগার পর সেদিন দুপুরবেলায় নীরজার চোখ মিলিয়া ডাকিল, ঠাকুরজি। তাহার হাত দুইটা শিবপ্রিয়ার কোলের উপর লুটাইয়া পড়িল। সনাতন আসিয়া ঘরের বাহিরে ডাকিল, বৌমা। শিবপ্রিয়া কহিল, কেন বাবা? হয়েটুকু এনেছি মা, খাওয়াতে পারবে? শিবপ্রিয়া উঠিয়া গিয়া কাপ লইয়া আসিল। নীরজাকে ডাকিল, বউ। নীরজা ধীরে ধীরে চোখ মিলিয়া চাহিল, কেন ভাই? এইটুকু খেয়ে নাও। আর কেন ঠাকুরজি? নীরজার চোখের কোলে জল গড়াইয়া পড়িল। শিবপ্রিয়া আঁচল দিয়া সে অশ্রু মুছাইয়া লইল। পরে হয়ের কাপ নীরজার মুখে ধরিয়া কহিল, এইটুকু খাও ভাই। নীরজা আপত্তি না করিয়া পান করিল। কহিল, ঠাকুরজি, তোমার বড় কষ্ট হচ্ছে। শিবপ্রিয়া কহিল, এখন সে কষ্টটুকু সার্থক করো দেখি। নীরজা কিছু বলিল না, উদাস ম্লান নেত্রে বাহিরের পানে চাহিয়া রহিল। শিবপ্রিয়া তাহাকে বাতাস করিতেছিল, দৃষ্টি তাহার নীরজার মুখের পানে। যে মুখ এত দুঃখেও সর্বক্ষণ সে হাসি ভরা দেখিত, সে মুখ আজ বাসি ফুলের মতোই শুষ্ক মলিন হইয়া গিয়াছে। তাহার কপালের 2-4 গাছি কেশের গুচ্ছ উড়িয়া পড়িয়াছিল, রেশমের মতোই কোমল কেশ। সেগুলি হাত দিয়া সরাইয়া নীরজার মুখের কাছে মুখ আনিয়া শিবপ্রিয়া কহিল, কি ভাবছ? নীরজার চোখে জল ভরিয়াছিল। বাহিরের এই করুণ সমবেদনা মাখা প্রশ্নের ঘা খাইয়া মুহূর্তেই তা ছড়িয়া পড়িল। নীরজা বালিশে চোখ মুছিয়া ডাকিল, ঠাকুরজি। তার গলার স্বর কাঁপিয়া ভাঙিয়া গেল। শিবপ্রিয়া কহিল, কি ভাবছ বলো? একটা তীব্র নিঃশ্বাস ফেলিয়া নীরজা কহিল, আজও বাড়ি আসেননি? আমার জন্য শেষে বাড়ি আসা ছেড়ে দিলেন? ঠাকুরজি, গল্পটি আজ এই পর্যন্তই থাক। বাকি অংশটুকু কাল পড়ে শোনাব। এই গল্পটি লিখেছেন সৌরীন্দ্র মোহন মুখোপাধ্যায়। গল্প পাঠে আমি নন্দিতা। তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং একরাশ ভালোবাসা। আমার সঙ্গে থেকে আমার গল্প পাঠ শুনে আমাকে সুন্দর সুন্দর মন্তব্য করে দেওয়ার জন্য অসংখ্য ভালোবাসা।